নমস্কার। গল্প চিরন্তনীতে সকল শ্রোতা বন্ধুকে স্বাগত জানাই। শুনছেন সাহিত্যিক বিমল মিত্রের লেখা চাওয়া পাওয়া উপন্যাস। আজ পড়ব উপন্যাসটির শেষ পর্ব। দক্ষিণেশ্বরে গিয়ে মায়ের মন্দিরে ঢুকে পুজো দিল মালা। শুধু পুজো নয়, জবা ফুলের বড় বড় কটি মালা পদ্ম ফুল দিয়ে বেশ ভালো করে পুজো দিল সে। প্রসাদ সামান্য নিজের মুখে দিয়ে কিছুটা দিল সে প্রশান্তর মুখে। তারপর বাকি সবটুকু দিয়ে দিল সে ড্রাইভারের হাতে। গঙ্গার ধারে এসে দাঁড়ালো দুজনে। সামনে গঙ্গা বয়ে যাচ্ছে। সবে সন্ধে নেমেছে, সুন্দর হাওয়া আসছে। গঙ্গার বুক থেকে এদিকে বয়ে আসছে ঠান্ডা হাওয়া। ওপাশের বাড়িঘর কলকারখানা অনেক সুন্দর দেখাচ্ছে এপার থেকে। প্রশান্ত বললে, সুন্দর লাগছে ওপারের দৃশ্যগুলো, তাই না? মালা বললে, আমার আরও সুন্দর লাগছে কি জানো? সুদীর্ঘ 5 বছর পরে দুজনে আজ একসঙ্গে এসেছি আবার দক্ষিণেশ্বরে। 5 বছর! হ্যাঁ গো, তোমার মনে নেই সেই বিয়ের তারিখে এখানে এসেছিলাম? তা তো 5টি বছর হয়ে গেল। তারপর তো তুমি একদিন কোথায় ঘর ঠিক করে ডুব দিলে। তা তোমার ভালো লাগছে না? লাগছে। কি? ওপারের দৃশ্য, বলে প্রশান্ত হাসল। ও, ওপার ভালো লাগছে, এপার নয়। মানুষের নিয়মই এই। জানো না, একটা কবিতা আছে, সেই যে, নদীর এপার কহে ছাড়িয়া নিঃশ্বাস, ওপারেতে সর্বসুখ আমার বিশ্বাস। মালা বলে, তোমাদের নিয়মই এই। পুরুষরা শুধু চায় পালাতে, চায় নিত্য নতুন। আমি অবশ্য নিত্য নতুন চাই না মালা। তাহলে এই বছর ধরে একটা উপন্যাস নিয়ে আমি পড়ে থাকতে পারতাম না। তা বটে। আর একটা কথা কি জানো, আমি যে কোনো দিন এই ফিল্মের গল্প লিখব বা লিখতে পারবো তা কল্পনাও করতে পারিনি। যাক, লিখেছ তো, নেহাত বাধ্য হয়ে, তোমার চাপে। আমি একটা ভবিষ্যৎবাণী করব। কি বলবে? আমি বলি যে, তোমার ওই উপন্যাসখানা যা তুমি লিখেছ গত 6 বছর ধরে, তা আমাকে একবার দেখাবে? এখন দেখিয়ে কি হবে? কেন? কারণ এখন তো মাত্র 300 পাতা লেখা শেষ হয়েছে। আর কত হবে? আরও অন্তত 300-400 পাতা হবে। আমি আজকাল প্রচুর পড়াশোনা করি, তা কি তুমি জানো? প্রশান্ত হাসল, বললে, তাই নাকি? এটা সুখবর। না পড়াশোনা করেই বা কী করব? স্টুডিও থেকে ফিরে কাজ তো কিছু নেই। তাছাড়া নানা দেশ বিদেশের সাহিত্য পড়ার ইচ্ছা বহুদিন ছিল, সুযোগ তো আগে পেতাম না। তা বটে। তাই তোমার আদর্শ উপন্যাসখানাও এতদিন কিছু করতে পারিনি। এখন একটু একটু করে চোখ বুলিয়ে যাব। তাহলে 5-7 দিনে পড়া শেষ হয়ে যাবে। তা হবে। যদি ভালো লাগে তাহলে ওটা থেকেও একটা ভালো ফিল্ম তৈরি করতে পারো। তা বোধহয় হবে না। কেন? কারণ এর মধ্যে ঘটনা তো তেমন কিছু নেই। যা আছে তা শুধু উপন্যাসের খাতিরে। আসলে এটাকে আদর্শ সাহিত্য করে গড়ার চেষ্টা করেছি। তাতে কি? আদর্শ সাহিত্য কি সিনেমা নয়? তাই তো ভালো হয়। পার্ক বার্কের গুড আর্থ কিংবা ক্যাথারিন উইন্সারের ফর এভার আ স্টার কি উঁচু সাহিত্য নয়? এমিল জোনার নানার সাহিত্য মূল্য কি কম? গ্রোথ অব দ্য সয়েল কি ফিল্ম হয়নি? বিভূতিবাবুর পথের পাঁচালী কি বিশ্ববিখ্যাত ছবি হয়নি? ডিকেন্সের বইগুলি কি ভালো ছবি হয়নি? তা অবশ্য অস্বীকার করি না। তোমাদের একটা অভ্যাস দাঁড়িয়ে গেছে। সিনেমার গল্প শুনলেই নাক সিটকে বলো, ওটা আবার কি? অবশ্য যদি সিনেমার জন্যই গল্প লেখা হয় তা উঁচু সাহিত্য হয় না, প্রায়ই তা ঠিক। তবে যদি ভালো সাহিত্য হয় তা থেকে ফিল্ম করলে তো খারাপ হবে না। এমনকি প্রবোধবাবুর ভ্রমণ কাহিনী মহাপ্রস্থানের পথেও ফিল্ম হয়েছে, এবং তা ভালোই হয়েছে। প্রশান্ত বললে, তুমি দেখছি আজকাল অনেক পড়াশোনা করছো।
কী আর করব? তোমার ধারণা লোক দেখানো বহিমিয়ার না হলে শিল্পী হওয়া যায় না। আমি বলি এটা ভুল ধারণা। ভুল নয়, তবে লোক দেখানো কিছুই ভালো নয়, তা ঠিক। নিশ্চয়। আদর্শ শিল্পীর পক্ষে যে আদর্শ স্যাডিস্ট হতে হবে তার কোনো কথা নেই। এটা মন্দ বলনি, তবে একটা কথা তো মানবে। কি কথা? বেদনা ছাড়া সৃষ্টি হয় না। কবিগুরু বলেছেন, বেদনায় আমার করিয়া বিদারিত, মুহূর্তে নিল যে জন্ম, পরিপূর্ণ বাণীর সঙ্গীত। এটা মানবে তো? মালা বললে, কবিগুরু তাহলে নিজেও স্যাডিস্ট ছিলেন না, তবে দুঃখ ছিল তার মনে। মনই তো সব কিছু। এছাড়া বাহ্যিক সবই লোক দেখানো। প্রশান্ত উত্তর দিল না, একটু ভাবল, তারপর বললে, আজকের দিনের দুঃখ যন্ত্রণাকে কি তুমি অস্বীকার করো? মালা বললে, এই যুগের বশে দুঃখ যন্ত্রণা আবার কি? যন্ত্রণা বলতে যা অভাব তার বেদনা। কিন্তু অভাব কথাটাই তো আপেক্ষিক। কারো 150 টাকাতেও মাসিক সংসার খরচ চলে না, কারো 1000-এও চলে না, বিশেষ করে সে যদি তোমার মতো ইমপ্র্যাকটিক্যাল হয়। আমি ইমপ্র্যাকটিক্যাল? একদিন ছিলে বলে জানি, আজও যে তুমি কতটা প্র্যাকটিক্যাল হয়েছ তা জানি না। যে লোক প্র্যাকটিক্যাল নয় সে আবার দুঃখ যন্ত্রণাকে কী ফোটাবে? কেন, কবি সুকান্ত কি? মালার সঙ্গে সঙ্গে বাধা দিল, চুপ করো, কাব্য আর উপন্যাস এক জিনিস নয়। তা অবশ্য সত্যি। তাই তো বললাম, তুমি তাহলে কাল পরশু ওটা নিয়ে এসো, দেখব আমি। তাহলে তুমিই হবে আমার প্রথম পাঠক। তাই তো হয়, অধিকাংশ সাহিত্যিকেরই তো স্ত্রী বা প্রেমিকা হয় প্রথম পাঠক। তা তোমার বেলাতেই বা তার ব্যতিক্রম হবে কেন? তা ঠিক, কিন্তু সমালোচনা যা করব তা হলো ঠিক নিক্তির ওজনে। খারাপ হলে ভালো বলবো না, ভালো হলে খারাপ বলবো না। ঠিক আছে, দেখা যাবে তুমি কেমন সমালোচক। ওপার থেকে নৌকা আসছিল, ঘাটে ভিড়ল, লোকজন নামল। মাঝি হাঁকতে লাগলো, বেলুর বেলুর। মালা বললে, বেলুরে যাবে? অবশ্য নৌকোতে নয়, গাড়ি করে। তা মন্দ নয়। ফেরা যাবে হাওড়া দিয়ে। কিন্তু রাত তো অনেক হবে, তাই নয়? তা হোক, তোমাকে বাড়িতে নামিয়ে দিয়ে যাব। ঠিক আছে, তবে চলো। দুজনে এসে গাড়িতে উঠল। ড্রাইভারকে মালা বলল বেলুরে যেতে। গাড়ি আবার চলল। বেলুর মঠে কাটল প্রায় আধ ঘন্টা মতো। তারপর হাওড়া হয়ে গাড়ি মালার বাড়ির সামনে যখন থামল তখন 9:30 বেজে গেছে। মালা বলল, চলো, তোমাকে তোমার রাজপ্রাসাদে পৌঁছে দিয়ে আসি। না না, আমি যেতে পারবো। থাক, এত রাতে আর বীরত্ব দেখাতে হবে না। কিন্তু একটা কথা। কি বলো? তুমি কি এখনও টিউশনি দুটো করছো? হ্যাঁ, তা না হলে চলছে কি করে? তা বটে, তা এখন থেকে তো চলার ভয় নেই। তা নেই, তবে ও দুটো ছেড়ে দাও। যখন লেখক হবার স্বাদ তুমি করছো তা পুরোপুরিভাবেই করো। কিন্তু ছেলে দুটো দুঃখ পাবে। কেন? এত সস্তায় এত ভালো টিউটার নাকি মেলে না। সস্তা? তা নয় তো কি। হায়ার সেকেন্ডারি পড়ছে আর্টস নিয়ে, অথচ মাইনে দেয় মাত্র 40 টাকা করে। দুটোতে 80 টাকা পাই। তবে আজকালকার দিনে কম, সত্যি। আর আমি বিএ পাস না করলেও আর্টস সাবজেক্ট যা পড়াই তা নিশ্চয়ই একজন এমএ পাসের ছেলে হলেও হবে না। মালা হাসল, বললে, তাহলে দুঃখ পাবেই। তা পাক, এবারে ও দুটো ছাড়ো। তা ছাড়ব, কিন্তু সারাদিন কাটবে কি করে? পড়ে বা লিখে। কিন্তু সব সময় লিখতে ভালো লাগে কি? না লাগুক, নিয়ম করবে। ভালো হোক মন্দ হোক, রোজ অন্তত 10টি পাতা লিখবে, বেশি নয়। ওই 10 পাতা তুমি গল্প, উপন্যাস, রম্যরচনা যা খুশি লেখো না কেন, তাতে লাভ। কাজটা মেথডিক্যাল হবে।
তাতে লেখা ভালো হবে। 7 দিন লিখলে না, একদিন 20-50 পাতা লিখে ফেললে তাতে লেখা ভালো হয় না। সত্যি? নিশ্চয়, এটা আমারও উপলব্ধি। বেশ, তাই করব। আর একটা কথা, তুমি যা লিখেছ সেই উপন্যাসটি আর এখন রোজ যা লিখবে তা দেখাবে। বেশ, তাই হবে। আমার কথা একটু মেনে চলো, আশা করি তাতে ক্ষতি হবে না। চেষ্টা করব। থাক, ওঠো, চলো, তোমার রাজপ্রাসাদ একটু ঘুরে আসি। রাত প্রায় 10টা হলো। হ্যাঁ, চলো যাই। দুজনে বেরিয়ে পড়ল। তারপর তারা গাড়িতে উঠে এসে নামল সোজা প্রশান্তর সেই ছোট একখানা ঘরের ভাড়া বাড়ির সামনে। হরিসাধন বেরিয়ে এলো। প্রশান্তর সঙ্গে মালাকে দেখে সে অবাক হলো। আপনি যে? হ্যাঁ হরি, তুমি এখনও আছো তো? ঠিক আছি। আমি না থাকলে বাবুকে কে দেখাশোনা করবে শুনি? তা ঠিক। আচ্ছা, একটা কথা তোমাকে বলছি। কি? বাবু ভালো কাজ পেয়েছে। বাবুর কাজকর্ম একটু দেখাশোনা করবে। কাজ না করলে টাকা আসবে কোত্থেকে? তা তো ঠিকই মা, বাবু তো কাজ সামান্য করছিলেন, তবে তাতে তো হয় না। এবারে হবে। মা বসবেন না? একটু চা করি? না, আজ থাক হরিসাধন, আমি আর একদিন এসে খেয়ে যাব তোমার চা। এখন চলি, রাত অনেক হলো। তারপর প্রশান্তকে বললে, তুমি কবে আসছো? পরশুদিন। কটায়? কটায় তুমি ফ্রি থাকবে? বিকেলে এসো, 4টে নাগাদ। তার মধ্যে কাজ শেষ হবে? তা হবে। মালায়া বিদায় নিয়ে চলে যায়। হরিসাধন বলে, তুমি কাজ পেয়েছো বাবু? প্রশান্ত বলে, হ্যাঁ। কী কাজ? ফিল্ম স্টোরি একটা লিখেছি, আরও 2-1টা লেখার চেষ্টা করছি। সত্যি? মিথ্যে বলে আমার লাভ কী বলো? তাছাড়া কাজটা পেতাম না, তোমার মামনি সাহায্য না করলে। তা তো ভালোই, তুমিও তো মামনিকে সাহায্য করতে পারো, কিন্তু তোমার কি খেয়াল হলো মামনির বাড়ি ছেড়ে এখানে এসে উঠলে? তাই তো ভালো। আমার কাজ আর তোমার মামনির কাজ তো এক ধরনের নয়। তা তো জানি, তা পৃথক কাজ হলে কি একসঙ্গে থাকা যায় না? তা হয়তো যায়, কিন্তু হয়তো তখন আমার পৌরুষে আঘাত লেগেছিল। জানি না বাবু ওসব। এখন চলো, খেয়ে নেবে। ভালো কথা, এই চেকটা রেখে দে, কাল ব্যাংকে ভাঙিয়ে নিতে হবে। ক্রস চেক, আবার কারো সাহায্য নিতে হবে ভাঙাতে। বেয়ারার চেক তো ওরা দেয় না, আর আমার ব্যাংক অ্যাকাউন্টস তো কবে বন্ধ হয়ে গেছে। যত্ন করে সেটা বাক্সে তুলে রাখে হরিসাধন। তারপর প্রশান্ত খেতে বসে। হরিসাধনের রান্না মাছের ঝোল আর ভাত যেন আজ অমৃত বলে মনে হয়। খাওয়া শেষ করে সে অনেক দিন পরে আবার পুরনো উপন্যাস বের করে তা নিয়ে পড়তে শুরু করে। প্রায় 2 মাস সে এই উপন্যাসের বেশি কিছু লেখেনি, বড়জোর 15-20 পাতা। তাও ধারাবাহিকতা বজায় রেখে লিখে গেছে। প্রথম থেকে এটা কেমনভাবে চলছে তার খুলে দেখেনি। আজ দীর্ঘদিন পরে সে আবার প্রথম থেকে লেখা সব পাতাগুলো পড়তে লাগলো। আজ সে পড়ছিল অন্যভাবে, ঠিক যেন সমালোচকের দৃষ্টি নিয়ে। পড়া চলল এগিয়ে। পাতা 10 সে পড়ল, তারপর ভাবতে বসল। তার ভাষার বা লেখার বৈশিষ্ট্য এর মধ্যে একটা আছে ঠিকই, কিন্তু লোকের মনকে প্রথম থেকে টেনে নিয়ে যাবার ক্ষমতা কি আছে এর মধ্যে? তারপর সে পৃথিবীর বিভিন্ন খ্যাতনামা লেখকের শ্রেষ্ঠ রচনার কথা ভাবতে লাগল। তার সঙ্গে এই উপন্যাসটিকে সে মনে মনে তুলনা করল, কিন্তু তবু সে সঠিক বিচার করতে পারল না। কখনো মনে হয় তার লেখা খুব ভালো, আবার কখনো মনে হয় উল্টোটা। কিন্তু ওকে পাল্টে নতুন কিছু লেখার কথা সে কল্পনা করতে পারে না। এই সব নানা কথা ভাবতে ভাবতে প্রশান্ত ঘুমিয়ে পড়ল। রাত তখন প্রায় 12টা। পরদিন সকালে উঠে
হঠাৎ নতুন একটা চিন্তা এলো প্রশান্তর মনে। প্রশান্ত ভাবল মালাকে সে এটা পড়তে দেবে, সে বরং নতুন একটা উপন্যাসে হাত দেবে। কিন্তু কী উপন্যাস? এটা ছাড়া অন্য কোনো উপন্যাসের কথা সে ভাবতেই পারল না তখন। নতুন কোনো প্লট তার মাথায় নেই, তবু সে চেষ্টা করতে লাগল। 2-1 পাতা লিখল, আবার তা কেটে দিল। কিছুতেই তার মাথায় আর নতুন ভালো কোনো লেখা আসছে না। এমন কেন হলো? তখন সে ভাবল একটা বড় গল্প লিখবে, বড় জোর 60-70 পৃষ্ঠার মধ্যে। সে গল্পটা আরম্ভ করল। আজ তার হঠাৎ মনে হলো যে গল্প লিখতে লিখতে তার ভাষা ও প্রকাশভঙ্গি যেন আগের চেয়ে অনেকটা অন্য ধরনের হচ্ছে। ভাষার তীক্ষ্ণতা আছে ঠিক, তবে তার সঙ্গে আসছে ব্যথা আর স্যাটায়ার। পাতা 5-6 লেখা হলো। লেখাটা সে পড়ল। আগের চেয়ে অনেকটা ভালো লাগলো তো লেখাটা। কিছুক্ষণ বিশ্রাম নিয়ে আবার লিখল 2 পাতা। ঘড়িতে দেখল 10টা বাজে। হঠাৎ মনে পড়ল এ সময় সে ছেলেদের পড়াতে যায়। আর যাবে না সে, তবে ভদ্রতার খাতিরে তাদের কাছে খবরটা বলে আসা উচিত। উঠল সে, সোজা গেল ছাত্রদের বাড়ি। বললে, তোমাদের পরীক্ষা আর মাত্র 3-4 মাস বাকি। এখন ভালোভাবে পড়াশোনা করতে হবে। তাই আমি এখন পড়ানো বন্ধ করছি, কারণ আমাকে বিরাট ঝামেলার মধ্যে পড়তে হয়েছে। এখন খেটে পড়াবেন এমন একজন টিউটর রাখতে হবে, তা না হলে পাশ করতে পারবে না। ছাত্ররা অনুরোধ করে, বলে, আপনি খেটেই পড়াতেন স্যার। তা পড়াতাম, কিন্তু আর তো খাটতে পারবো না, আর ফাঁকিও দিতে পারবো না, তাই ছেড়ে দিচ্ছি। কিন্তু এখন তেমন শিক্ষক পাবো কোথায়? তোমাদের স্কুলের শিক্ষককে রাখলে ভালো হবে। ওরে বাবা, সে তো মাসে 60-70 টাকা হাঁকবেন। তাই দেবে, তাতে পড়া ভালো হবে। বুঝিয়ে সুঝিয়ে সেখান থেকে বের হয়ে গেল এক বন্ধুর কাছে। তার অ্যাকাউন্ট আছে ব্যাংকে, সে ব্যবসা করে শিয়ালদহ অঞ্চলে। অনেক দিন পরে হঠাৎ প্রশান্তকে দেখে সুবোধ বললে, হঠাৎ আজ মেঘনা চাইতেই জল, কি খবর? খবর সামান্য। তার মানে? আমি একটা চেক পেয়েছি, সেটা ভাঙিয়ে তুমি টাকাটা আমাকে দেবে। ক্রস চেক তো? সুবোধ বললে, ঠিক আছে। ক টাকার চেক? 10,000। 10,000? সুবোধ যেন আকাশ থেকে পড়ল। বললে, কী ব্যাপার, লটারি পেলে নাকি? সেই রকমই, ফিল্ম স্টোরি বিক্রি করেছি একটা। ভেরি গুড, তবে তো তোমার লাক খুলে গেল দেখছি প্রশান্ত। তা বটে, তবে ছবি মার খেলেই তো গেল। ডিরেক্টর কে? মিস্টার রায়। তবে ছবি তো ভালোই হবে আশা করি। দেখা যাক কীরকম হয়। আমরা নিশ্চয়ই প্রেস শোর কার্ড পাবো, কিংবা পাস। সে তো পাবে, কিন্তু আমার ধারণা ছবি বোধহয় ভালো হবে না। কেন? কারণ তেমন ঘটনা সংঘাত নেই, যা সিনেমাতে প্রায় দেখা যায়। মিস্টার রায় এমনি ছবিই বেশি করেন, তবে তা বেশ ভালোই হয়। দেখা যাক কী রকম দাঁড়ায়। ঠিক আছে, তবে আমার ধারণা কিন্তু তোমার থেকে ভিন্ন। আমার ধারণা তোমার ভাগ্যটা পাল্টে গেল। তোমার ধারণা ওই রকম উঁচু। জীবনে তুমি সবসময় সফলতা পেয়েছ, তাই এমনি ধারণা হয়ে গেছে তোমার। তা হবে হয়তো। যাক ভাই, চেকটা রইল। কী নাগাদ টাকাটা পাবো বলো তো? 1-2 মধ্যে পাস হবে, তারপর তোমাকে একটা বেয়ারার চেক দিয়ে দেবো, কেমন? ঠিক আছে ভাই। এখন যদি অল্প অল্প কিছু দরকার হয় নিয়ে যেতে পারো তুমি। না না, তা দরকার নেই, 2 দিন পরে হলেও চলবে। তোমার অসুবিধে হবে তাতে। উঠে দাঁড়ালো প্রশান্ত। সুবোধের বাড়ি থেকে বাড়ি ফিরে এসে স্নান খাওয়া সেরে আবার বসলো লিখতে। হরিসাধন বললে, বাবু কি বের হবে না আজ? না। গল্পটা একবার পড়ে নিল যতটা লেখা হয়েছে। বেশ ভালো লাগলো ওর ভেতরের হিউমারগুলো। হাস্যরসের মাঝ দিয়েও বাস্তব জীবনের অনেক কিছুকে আলোচনা করা হয়েছে গল্পটার মধ্যে দিয়ে।
সবচেয়ে তার ভালো লাগলো চরিত্র সৃষ্টি। গল্পের প্রতিটি চরিত্রই বেশ অভিনব ও বাস্তবতাপূর্ণ বলে তার মনে হলো। লিখতে লিখতে প্রায় বিকেল নাগাদ দেখল প্রায় 20 পাতা লেখা শেষ। দীর্ঘশ্বাস ফেলল প্রশান্ত। একদিনে এত বেশি লেখা বোধহয় আজ তার জীবনেই প্রথম। একদিনে পুরো 20 পৃষ্ঠা ফুলস্কেপ সাইজের কাগজ সে লিখেছে। যাক, আজকের মতো ডিউটি শেষ। প্রশান্ত 1 কাপ চা খেয়ে একটা ইংরাজি বই নিয়ে পড়তে শুরু করে দিল। বিরাট বইখানা, প্রায় 400 পৃষ্ঠা, ছোট ছোট টাইপে ছাপা। পকেট সংস্করণের বই, দামটা একটু কম। 450 পাতার বইয়ের দাম মাত্র 3 টাকা। তবে দাম কম হলেও লেখাটা অপূর্ব। পড়তে পড়তে ওদের দেশের বাস্তব জীবনের এক সুন্দর পৃষ্ঠা যেন চোখের সামনে ভেসে ওঠে। বইটা পড়তে পড়তে প্রশান্ত বিভোর হয়ে পড়ে। কোন দিক দিয়ে যে তার সময়টা কেটে যায় তা সে ভালো করে বুঝতেও পারে না। পরদিন বিকেল 5টা। উপন্যাসের বিরাট বাঁধানো খাতাটা আর নতুন লেখা গল্পটা হাতে নিয়ে সে যায় মালার সঙ্গে দেখা করতে। মালা ফিরেছে 4টে নাগাদ। তখন সে গা ধোয়া সেরে একটা 8 পৌড়ে কাপড় পরে চুপচাপ বিশ্রাম করছিল তার ঘরে। প্রশান্তকে দেখে উঠে দাঁড়ালো। এসো। দেরি হলো একটু। তা হোক, নতুন কিছু লিখলে? হ্যাঁ, একটা বড় গল্প। শেষ হয়েছে? হ্যাঁ, 2 দিনেই শেষ। কত পৃষ্ঠার গল্প? মোট 60 পাতার মতো লেখাটা। কই দেখি। আগ্রহ ভরে মালা গল্পটা হাতে নেয়। তারপর বলে, 2 দিনে এত বড় গল্প শেষ? হ্যাঁ, বেশ ভালো লাগছিল লিখতে, তাই। ভালোই হলো। তোমার এটা কাগজে ছাপা হবার আগেই পড়া যাবে। আর উপন্যাসটা এনেছ? হ্যাঁ। বাঁধানো খাতাটা হাতে নিল মালা। ভালো করে সেটা উল্টে দেখে বললে, মোট 237 পাতা লেখা হয়েছে দেখছি। হ্যাঁ, ঠিক আছে। এটা পড়তে দিন 3-4 লাগবে। কিন্তু এ কি, তোমার হাতের লেখা শেষের পাতাগুলিতে যেন তেমন ভালো হয়নি। এরকম লেখা তো তোমার নয়। না, তা নয়। তবে বোধহয় একটু মন কম দিয়ে লিখেছি, তাই লেখাটা এরকম হয়ে গেছে। তা হোক, আমি ঠিক বুঝতে পারবো। যাক, কী খাবে বলো তো? শুধু চা বা কফি? মালা কফি আনতে বললে রমাকে ডেকে। রমা চলে গেল। আনমনে মালা মোটা বাঁধানো খাতাটা নিয়ে উল্টে পাল্টে দেখতে লাগলো। হঠাৎ কি মনে হলো, বললে, একটা বিশেষ কথা তোমাকে বলতে ভুলে গেছি। বিশেষ কথা? হ্যাঁ। কি ব্যাপার? ব্যাপার বেশি কিছু নয়। মিস্টার রায় নিজে তোমার বইখানার চিত্রনাট্য করেছেন। তিনি ভালো করেন বুঝি? চমৎকার। উনি ফিল্ম জগতে থাকলেও একেবারে ভিন্ন ধরনের লোক। তার মানে তিনি হইচই পছন্দ করেন না, একেবারে খাঁটি আর্টিস্ট মানুষ। ফ্লোরে যান, কাজ করেন, কাজ ছাড়া কারোর সঙ্গে আড্ডা পছন্দ করেন না। তুমি এত কথা জানলে কেমন করে? ফিল্ম লাইনে সবাই জানে। তুমি ওর কোনো ছবিতে কাজ করেছো? আজ পর্যন্ত করিনি, তবে এবার এ ছবিতে হয়তো সুযোগ দিতে পারেন। তুমি করবে নায়িকার রোল? না। না কেন? কারণ শিগগিরই ফিল্মে অভিনয় ছেড়ে দেব। হঠাৎ? আর দরকার নেই। নায়িকার রোলে আর মানায় না আমাকে। আর সারা জীবন নাটক আঁকড়ে ধরে শেষে বদনাম কিনতে চাই না। এ বৈরাগ্য কি হঠাৎ? না, গত বছর থেকেই মনে মনে এটা ঠিক করে বসে আছি। এই যে 4টে ছবিতে কাজ করছি, এরপরে নতুন করে কোনো কন্ট্রাক্ট আর নিইনি। তাহলে চলবে কি করে তোমার? কেন, তুমি তো আছো। আমি? হ্যাঁ, তুমি। কিন্তু তুমি তো জানো আমি অক্ষম। না, তা নয়। তুমি যাতে সক্ষম হয়ে ওঠো সে চেষ্টা করে তোমাকে গড়ে তুলব। প্রথম ছবি তো ফ্লপ করবে।
মিস্টার রায়ের কোনো ছবি ফ্লপ করে না। হ্যাঁ, যে কথাটা বলছিলাম শোনো। প্রশান্ত তাকালো মালার দিকে। মালা বললে, মিস্টার রায় আজ বললেন তিনি তোমার ছবির চিত্রনাট্য শুরু করেছেন। আসছে বুধবার তোমাকে স্টুডিওতে যেতে হবে। কেন? তিনি তোমাকে চিত্রনাট্য শোনাবেন। যে কটা দৃশ্য লেখা হবে তুমি অ্যাপ্রুভ না করলে কাজ করবেন না, এটা ওর রীতি। আমি চিত্রনাট্যের কী বুঝি? যা বুঝবে তাতেই কাজ হবে। তুমি বুঝাবে যে তুমি অক্ষম নও। প্রশান্ত হাসল, বললে, তোমার কী উদ্দেশ্য বলো তো? উদ্দেশ্য হলো তোমার হাতে সব ভার তুলে দিয়ে আমি এবার বিশ্রাম নেব। তোমার প্রোডাকশনের কি হলো? সে পরে দেখা যাবে। সে নিয়ে এখনও কিছু স্থির আমি করিনি। কথাটা তোমাকে বলেছিলাম যাতে তুমি কাহিনীটি তাড়াতাড়ি লেখো, এই জন্যে। ঠিক আছে, তোমার কল্পনার শক্তি আছে, স্বীকার করি মালা। তবে বাস্তব আর কল্পনা এক হয় না। কেন হবে না? কারণ বাস্তব বড় কঠিন। ঠিক উল্টো। তার মানে তুমি জীবনে আঘাত পেয়ে পেয়ে পেসিমিস্ট হয়ে উঠেছ। আমি তা হইনি। ঠিক বলছো? নিশ্চয়। আচ্ছা, দেখা যাবে। এই ছবিতেই বোঝা যাবে কি হয়। মালা কথা বলে না, একটু থেমে কি যেন ভাবে। রমা কফি দিয়ে যায়। কফি খেতে খেতে মালা বলে, তাহলে তুমি আসছো বুধবার? কটায়? বেলা 2টো থেকে 3টের মধ্যে। ঠিক আছে। কফি শেষ করে প্রশান্ত উঠে দাঁড়ায়। মালা বলে, যেন বুধবারের কথাটা ভুলে বসে থেকো না। আর তোমার ও দুটো পড়ে কেমন লাগলো ওদিন জানাবো। ঠিক আছে। প্রশান্ত বিদায় নিল। 8-10 দিনের মধ্যে পুরো 10টি দৃশ্যের চিত্রনাট্য করে ফেলেছিলেন মিস্টার রায়। প্রশান্ত দেখে অবাক হলো। মিস্টার রায় বললেন, আমি কাজ হাতে পেলে তা ফেলে রাখতে ভালোবাসি না। প্রডিউসার, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর থেকে অনেকে সেদিন এসেছিলেন। মিস্টার রায় পড়তে শুরু করলেন। প্রথম দৃশ্য থেকেই কাহিনী এমন জমে উঠল যে অবাক হলো প্রশান্ত। মিস্টার রায়ের দৃশ্য বিভাগ, সংলাপ বসাবার কৌশল ও চরিত্র সৃষ্টির নতুনতা প্রশান্তের কাছে অপূর্ব বলে মনে হলো। মোট 10টি দৃশ্য পড়ে তিনি যখন শেষ করলেন তখন সকলে দেখতে পেল তাদের মনে একটা উদগ্র কৌতূহলের ছায়া। সামঞ্জস্যটা ঠিক আছে তো? বললেন মিস্টার রায়। কথাটা তিনি বললেন প্রশান্তর দিকে চেয়ে। সে সম্মতিসূচক ঘাড় নাড়ল। সকলেই স্বীকার করল এটা একটা নতুন ধরনের কাহিনী এবং একটা অদ্ভুত সার্থক কাহিনী তৈরি হচ্ছে। প্রশান্ত নিজেও অবাক হয়ে ভাবতে থাকে, সত্যি মিস্টার রায় জাদু জানেন বটে। কাহিনী, চরিত্রকে এবং ঘটনা প্রবাহকে তিনি এমনভাবে টেনে নিয়ে গেছেন যে তা একটা আদর্শ ছবির উপযুক্ত। প্রডিউসার ভদ্রলোক তো আনন্দে আত্মহারা। তিনি বললেন, আমি শীঘ্রই শুটিং শুরু করে দেবো মিস্টার রায়। মিস্টার রায় বললেন, এখনও 2টি সপ্তাহ লাগবে এর চিত্রনাট্য শেষ করতে। যাক, এই পর্যন্ত সবাই ঠিক অ্যাপ্রুভ করছেন তো? হ্যাঁ, নিশ্চয়ই, সকলে এক বাক্যে বলে ওঠে। প্রশান্ত বলে, আমার আর শোনার কি আছে, আমি নিজে এত ভালো চিত্রনাট্য করতে পারতাম না। মিস্টার রায় বললেন, তা ঠিক, যিনি কাহিনী লেখেন তিনি চিত্রনাট্যকার হতে পারেন না। দুটোতে অনেক পার্থক্য। তবে অবশ্য অনেকে দুটোই পারেন। তাদের সংখ্যা অবশ্য খুব বেশি নয়, এটা বলা চলে। প্রশান্ত বললে, তাহলে আজ উঠি? 1 মিনিট, বললেন মিস্টার রায়। একটা কথা বলা হয়নি এখনো। আমি ছবিটাতে আগে চূড়ান্ত একটা ট্র্যাজেডির ভাব এনে শেষে কমেডিতেই শেষ করতে চাই। তা মন্দ নয়। প্রডিউসার বললেন, আপনি যা খুশি করুন, আমি তাতেই রাজি। মোট কথা ছবি বেশ ভালোই জমবে তা বুঝতে পারছি। মিস্টার রায় বললেন, কিন্তু ছবিতে আমি গান দেবার পক্ষপাতী নই। প্রডিউসার বললেন, তাহলে কাটতি বাড়বে কী করে? খরচ যে বেশ পড়বে। তা পড়ুক,
কিন্তু দু একটা গান যে লোকে চায় তা ঠিক, সেটাও ভাবছি। কিন্তু বড় জোর একটা কি দুটো গান দেয়া চলে, একটা কলেজ ফাংশানে আর একটা মাঝামাঝি, তবে তাও জোর করে ঢোকানো হয়ে যায়। বেশ করুন, যা ভালো মনে করেন। আমার মতে গান বেশি দিলে ছবির গতিটি কমে যায়, বিশেষ করে এই ধরনের সিরিয়াস গল্পে। তবে একটা কি দুটোই থাক। ঠিক আছে, গান দুটোর একটা রবীন্দ্রসঙ্গীত আর একটা আধুনিক হবে, তাও ক্লাসিক্যাল টাচ থাকবে, তা না হলে সিরিয়াসনেস নষ্ট হবে। কেউ তাতে আপত্তি জানালো না। মিস্টার রায় মালাকে বললেন, আপনার মতামত তো শোনা হলো না, আপনি কি কাজ করবেন? মালা আপত্তি জানালো, বললে, আমি ফিল্ম লাইন ছেড়েই দিচ্ছি, তাই আর। তাহলে সিরিয়াস হিরোইন পাই কোথা? তবে নিউ ফেস ট্রাই নিতে হবে। প্রডিউসার বললেন, নিউ ফেস হলে লোকে নেবে কি? মানে বক্স অফিস? না না, আমি বক্স অফিস চিন্তা করে আজে বাজে নাম করা নায়িকাকে টেনে আনতে চাই না। সেই টাকাটা বরং অন্যদিকে খরচ করলে ছবির আকর্ষণ বাড়বে। তবে যদি নেহাত না পাই তবে দেখা যাবে। ঠিক আছে, বক্স অফিস শুধু নায়িকার নামে চলে না, আর নতুন নায়িকা পেলে পাবলিসিটি দিয়ে বক্স অফিসকে টেনে নেওয়া যায়। তা ঠিক। তাই দেখেছেন আমি অধিকাংশ ছবিতেই নতুনদের চান্স দিয়েছি। তা তো দেখেছি, তবে আর আপত্তি নেই, আপনি নতুন নায়িকার জন্যে বিজ্ঞাপন দিন। ঠিক আছে। প্রশান্ত আর মালা উঠে দাঁড়ালো। মিস্টার রায়ও উঠে চলে গেলেন। বাড়ি ফিরে আজ মালাকে খুব সিরিয়াস মনে হলো প্রশান্তর কাছে। মালা বললে, তোমাকে আজ একটা কঠিন কথা বলবো, রাগ করবে না বলো? বলোই না। তোমার এই বিরাট উপন্যাসটি আমি বেশ মন দিয়েই পড়েছি, তবে তাতে খুব আনন্দ পাইনি। কেন? কেন তা বইটা খুলে দেখো। তোমার এই 60 পৃষ্ঠার গল্প যতটা ভালো লাগলো এটা তাও লাগেনি। কেন? কারণ তোমাকে দেখাচ্ছি। মালা খাতা খুলল। দেখো, লিখতে আমি পারি না ঠিকই, তবে লেখাতে ভালোই পারবো। এই 5 বছরে অন্তত 1000 খানেক কি তারও বেশি বই পড়েছি। ঠিক আছে, তোমার কথাটা নিয়ে চিন্তা করব। আজ তাহলে উঠি। আর একটা কথা। বলো। এটা আদেশ নয়, অনুরোধ। তুমি হঠাৎ খুব বেশি কাজ করার চেষ্টা করো না, তাতে লেখা খারাপ হতে বাধ্য, শরীরও খারাপ হবে। এ কথাটা অর্থহীন। কেন? লেখার ভূত সবসময় এসে ঘাড়ে চাপে না, তবে যখন চাপে সহজে ছাড়তে চায় না। তা মানি। তাই এ কথা বলতে পারি যে জোর করে কিছু আমি লিখব না, তবে লেখার মুড এলে কাজ করে যেতেই হবে আমাকে। প্রশান্ত উঠল। মালা বললে, তোমার এই উপন্যাসটা শেষ হলে মন্দ হবে না, তবে সব মিলে মোট 250 পাতা বড়জোর। তার বেশি হলে এই যে পরিপ্রেক্ষিতটা নিয়েছ তাতে গল্প গেঁজিয়ে যাবে। প্রশান্ত হাসল, বললে, চেষ্টা করব। এটা কোনো প্রকাশককে যদি কখনো দাও তাহলে এর একটা সংক্ষিপ্ত কাঠামো লিখে রেখো। চিত্রকাহিনী হিসেবে মন্দ হবে না, তবে মিস্টার রায় যেটা করছেন তার মতো বৈচিত্র্যময় নয়। প্রশান্ত সত্যি চিন্তিত হলো। যে উপন্যাসকে সে আদর্শ উপন্যাস করতে চেয়েছিল তার চেয়ে মিস্টার রায়কে দেওয়া কাহিনী হলো ভালো, অথচ সে তখন সেটা মনে প্রাণে ঠিক অস্বীকার করতে পারছে না। মালার বুদ্ধি এখন অনেক বাস্তব, অনেক প্রখর হয়ে উঠেছে, তা সে মনে মনে স্বীকার করতে বাধ্য হলো। পরদিন সকালে উঠে প্রশান্ত অবাক। একজন অবাঙালি ভদ্রলোক আর তার সঙ্গে দুজন বাঙালি ভদ্রলোক তার সঙ্গে দেখা করতে এসেছেন গাড়িতে করে। হরিসাধনকে দেখে বললে, এটা কি প্রশান্তবাবুর বাড়ি? হরিসাধন প্রশান্তকে ডেকে দিল। প্রশান্ত বেরিয়ে এলো। অবাঙালি ভদ্রলোক ভাঙা ভাঙা বাংলা বলেন, তবে তা বোঝা যায়। তিনি বললেন, আমি এলাম স্যার আপনার সঙ্গে দেখা করতে। কেন? বিশেষ দরকার। আমাকে? হ্যাঁ,
আমরা খবর পেলাম মিস্টার রায় আপনার একটা কাহিনী নিয়েছেন। হ্যাঁ, সেটা খুব ভালোই হয়েছে শুনলাম। কার কাছে শুনলেন? স্টুডিও মহলে আমাদের অনেক স্পাই থাকে, খবর ঠিক আসে। তা কি হলো? ইনি হলেন আমার ডিরেক্টর মিস্টার পাকরাশি। আমার নাম নাথুলান শেঠ। আমিও একজন ফিল্ম ব্যবসায়ী। একটা ভালো ছবি করব, একটা ভালো খুব জমাট কাহিনী লিখে দিন বাবু। রুপেয়া যা লাগে। আমার ঠিকানা পেলেন কি করে? কেন, আপনি তো কন্ট্রাক্ট সই করেছেন, তাতে তো ঠিকানা লেখা ছিল। ওই সাদার্ন স্টুডিওর মন্টুবাবু তখন ছিলেন, তিনিই ঠিকানা দেখে টুকে রাখেন, তিনিই দেন আমাকে। তা ভালো। আমার ঠিকানা বলতে তো একটা ছোট ঘর মাত্র। ও বাদ ছেড়ে দিন, লিখতে লিখতে বড় বড় মকান বনে যাবে। আপনি ভালো রাইটার। ভালো মন্দ জানি না, তবে লিখে দিতে পারি একটা কাহিনী। বেশ তো, কদিন লাগবে? দিন 15। ঠিক আছে, তাহলে এই 2000 টাকা অ্যাডভান্স থাকলো। বলে ভদ্রলোক একতারা নোট এগিয়ে দিল। রেট ঠিক হলো না, অথচ কত চান? প্রশান্ত দুম করে বলে ফেলল, 20,000। ওরে বাপ, এত আমি পারবো না। তবে 10,000-এ তো লিখেছেন আগে, ওটাও তাই করুন। না, 15। ঠিক আছে, কিন্তু খুব ভালো হওয়া চাই, কেমন? আচ্ছা। ভদ্রলোককে একটা 2000 টাকার রসিদ লিখে দিল প্রশান্ত। তিনি ভুঁড়ি দুলিয়ে তার ডিরেক্টরদের সঙ্গে গাড়িতে গিয়ে বসলেন। প্রশান্ত বসে বসে আকাশ পাতাল ভাবতে লাগল। মিনিট 15 চুপচাপ বসেছিল প্রশান্ত। হরিসাধন এসে চা দিয়ে গেল। চা খেতে খেতে প্রশান্ত বললে, সব শুনলি তো? হ্যাঁ, শুনলাম, দেখলাম। তোমার ভাগ্য যে ফিরে গেল দাদাবাবু। তা তো গেল, কিন্তু কি মাথামুন্ডু এমন লিখব? মালা দেখি পথ বলবে আমাকে। আমি ভয় দেখাবার জন্যে বেশি টাকা বললাম, তাতেই রাজি। ঠিক আছে, লেগে যাও। না, আগে মালাকে খবরটা দিয়ে আসি। তুই বাজারে যা। বলে একটা 100 টাকার নোট তার হাতে তুলে দিল প্রশান্ত। রাস্তায় নেমেই সে একটা ট্যাক্সি থামালো, তাতে উঠে বসল। ট্যাক্সি ছুটল মালার বাড়ির দিকে। তখন 7:30। মালা সবে বসে চা খাচ্ছে। এমন সময় ঝড়ের মতো ঢুকলো প্রশান্ত। এ কি তুমি, এত ভোরে? হ্যাঁ, সর্বনাশ। কি হলো? মিস্টার পাকরাশি, সঙ্গে ভুঁড়িওয়ালা শেঠ। উফ, কি ভয়ঙ্কর ব্যাপার। তার মানে? সব কথা খুলে বলল প্রশান্ত। তারপর বলল, এ মহা ঝামেলা। ঝামেলা নয়, এই হলো তোমার কাজের শুরু। কেন? কারণ সবাই জানেন যে মিস্টার রায় বাজে লেখা নেন না, বাজে ছবি করেন না। কিন্তু এখন কাহিনী হঠাৎ পাই কোথায়? তোমাকে তো বলেছি। কি বলেছ? তোমার বড় উপন্যাস তো শেষ হয়নি। না, তাহলে ওই 60 পাতার গল্পটাকে আরও বাড়িয়ে দাও। ফিনিশিংয়ে একটা স্ট্যান্ড থাকবে, ব্যাস, ভালো ফিল্মের কাহিনী হবে। কিভাবে বাড়াবো তা আমি কি জানি, সে তুমি বুঝবে। ঠিক আছে, কিন্তু এত তাড়াতাড়ি কি হবে? কেন হবে না? তোমার তো ভালো লিখতে হবে না, এটা পত্রিকায় দিও না, ব্যাস, এর সঙ্গে আর গোটা 40 পাতা লিখে ফেলো। তাহলেই হবে? নিশ্চয়। যদি পছন্দ না করে? আলবাত করবে, তবে পরের দিকে ঘটনা একটু বেশি এনো। ওরা মিস্টার রায় নন, জানো তো, একটু হিন্দি ঘেঁষা রুচি। বাবা, হিন্দি ছবি তো সাংঘাতিক। না, তা করতে হবে না, একটু ঘটনা থাকবে ঘন ঘন, আর শেষে স্টান্ট। কিন্তু তাতে আমার 60 পাতা গল্পটা তো মাঠে মারা যাবে। না, তা যাবে না। কেন? পত্রিকাতে যখন দেবে ওই 60 পাতাই দেবে, শেষের 40টা পাতা থাকলো শুধু সিনেমার জন্য।
তা হতে পারে বটে। তোমার মাথা দেখছি ব্যবসাতেই ভালো খোলে মালা। তা তো খুলবেই বলে মালা হাসে। তাহলে উঠি? না না, চা খেয়ে যাও। অগত্যা প্রশান্তকে বসতে হয়। দেখতে দেখতে পুরো 2 মাস কেটে যায়। এই 2 মাসে প্রশান্ত তার বড় উপন্যাসটি নতুনভাবে শেষ করেছে। তা ছাপা হয়ে বাজারে জোর বিক্রি হচ্ছে। মিস্টার রায়ের ছবিটা শেষ হয়ে তা বাজারে রিলিজ হয়ে গেছে। জোর হিট হয়েছে সেটা। মিস্টার শেঠের সঙ্গে কন্ট্রাক্ট হয়ে গেছে, তিনিও শুটিং শুরু করেছেন। তাছাড়া আরও 2 ফিল্ম স্টোরির চুক্তি হয়ে গেছে এর মধ্যে। সকালে বিকালে প্রকাশকদের আর অন্যান্য কাজ অকাজের লোকের আনাগোনার বিরাম নেই। কয়েকটা পত্রিকা তার জীবনী ছাপবে বলে ইন্টারভিউ নিয়ে গেছে। সব মিলিয়ে একটা হৈ হৈ কাণ্ড, যার কিছুই কয়েক মাস আগে প্রশান্ত ভাবতে পারত না। সেদিন বিকেলে তার কাছে একটা কার্ড এলো, 4টি সিনেমার ফ্রি পাস। প্রশান্ত তার নিজের প্রথম ছবি দেখতে যাবে, তারই নিমন্ত্রণ। সেদিন বিকেল 6টার শোর কার্ড। প্রশান্ত গেল মালার বাড়িতে। সে বাড়িতেই চুপ করে বসেছিল। তার 2 ছবি শেষ হয়ে গেছে, অন্য 2 অর্ধেক শেষ। মাস 2-এর মধ্যে তার কাজ শেষ হবে। নতুন আর কোনো কাজ সে হাতে নেয়নি। প্রশান্ত ডাক দিল, মালা, এই যে এসো, চলো ফিল্মটা দেখে আসি। কার্ড পেয়েছ? হ্যাঁ, আজই 6টার শোতে যেতে হবে। তাই নাকি? ঠিক আছে, চলো। সবাই তো বলেছে যে ছবি নাকি খুবই ভালো হয়েছে, তাই ভাবছি। ভালো হবেই, আগেই বলেছিলাম। কি করে জানতে যে? দেখো, জীবন অবলম্বন করে যা লেখা হয় তা খারাপ হতে পারে না। তা ঠিক, লেখকরা সব সময় চায় ভালো লিখতে, কিন্তু কল্পনা থাকে বেশি তাতে। তা তো থাকেই, তাই কল্পনা কম থাকলেও বাস্তব বেশি থাকলে তা ভালো হয়। নিজেই দেখবে। দুজনে নেমে এসে গাড়িতে উঠল। শো ভাঙল রাত প্রায় 9টায়। প্রশান্ত নেমে এলো, সঙ্গে মালা। কেমন দেখলে? বললে মালা। খুব ভালো। এমনটা হবে ভাবতে পেরেছিলে? না, কিন্তু আমি জানতাম। তবে ওর জন্য ক্রেডিট মিস্টার রায়ের। তা আছে, তবে কাহিনীতে কাঠামোটাও একটা আসল জিনিস তো। তা বটে। এবার একটা কথা বলবো? বলো। এই যে চিত্রকাহিনী, একে একটি পূর্ণাঙ্গ উপন্যাসের রূপ দাও। সম্পূর্ণ লিখলে মোট প্রায় 250-300 পাতা হবে। তা মন্দ নয়। তুমি দেখবে তোমার প্রথম উপন্যাস থেকে এটা অনেক ভালো হবে। কেন? তা তো আগেই বললাম, এটা যে সম্পূর্ণ জীবন নিয়ে লেখা। তা অবশ্য ঠিক। এর তুলনায় তোমার পরবর্তী একটা কাহিনীও ঠিক এত ভালো হবে কিনা সন্দেহ। তবে উপায় আছে। মন দিয়ে লিখে যাও। ভালো রচনা যে কখন আসে লেখকের মনে বা কলমে তা সে নিজেও জানে না। মালা হাসে, তারপর বলে, একটা কথা বলবো? বলো। কাল বেড়াতে যাবে? কোথায়? গাড়ি চেপে বাইরের দিকে কোথাও, তুমি আর আমি। কত দূর যেতে চাও? ধরো ধানবাদ। তাতে লাভ? মাঝে মাঝে বেড়ালে মুড আসে, লিখতে সুবিধা হয়। বেশ তো, আমি তবে খাবার করে রাখবো। কিন্তু ওখানে গিয়ে উঠবে কোথায়? হোটেলে। সে কি ভালো লাগবে? নিশ্চয় লাগবে। একদিন হোটেলে থাকলে কি এমন ক্ষতি? আবার পরশু ফিরব। কিন্তু তুমি সত্যি ফিল্ম লাইন ছাড়লে মালা? হ্যাঁ, মানে ছাড়লাম। তা না হলে 2-4 বছর পরে ছাড়তেই হতো, তাতে সম্মান থাকতো না। তা বটে। এখন তাই সম্মান নিয়েই বিদায় নিলাম। কথাটা বলে মালা হাসতে লাগলো। ওকে এমন প্রাণখোলা হাসি হাসতে প্রশান্ত ইদানিং দেখেনি বিশেষ। পরদিন 8টা।
গাড়ি ছুটে চলছিল গ্র্যান্ড ট্রাঙ্ক রোড দিয়ে। প্রশান্ত বললে, মালা, ফিল্ম ছাড়লে তুমি এবার কী করবে? চাকরি করব। চাকরি? হ্যাঁ। কোথায়? কেন, তোমার কাছে? প্রশান্ত হাসে, বলে, তোমার এত মাইনে কি আমি দিতে পারবো? পারবে না? কি করে দেব? বেশ তো, তাহলে এক কাজ করো। কি কাজ? তুমি যা পাবে তাই আমাকে দেবে, এর বেশি চাই না। রাজি আছো? প্রশান্ত বলে, তুমি সত্যি আমাকে আবার নতুন মানুষ করেছ। হ্যাঁ, কিন্তু এর জন্যে আমাকে কম সাধনা করতে হয়নি। তা বটে। প্রশান্ত দীর্ঘশ্বাস ফেলে। শুনলেন সাহিত্যিক বিমল মিত্রের লেখা চাওয়া পাওয়া উপন্যাসটির শেষ পর্ব। কেমন লাগলো? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজ এখানেই শেষ করলাম।